সত্য প্রকাশ করতেছি। আপনি কোনো কথা বলবেন না, আপনি কোনো কথা বলবেন না। বলেন। উনি বললেন পাবনার জামাত নেতা বলেছে আওয়ামী লীগ নেতাদের বউর উপরে তাদের হক আছে। প্রকাশ্যে মিথ্যা কথা বললেন। আমি বলি নাই, ফটো কার্ড বলেছে, আমি বলি নাই। আপনি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইটস নট আপনার সময় আপনি বলেন, আপনার সময় একটু বলেন প্লিজ আপনার সময় আমার থেকে আপনার 1 মিনিট সময় বাড়াই দিমু। আপনার সময় আপনি বলেন। কোন ছাত্র ছাত্রী যদি আমার বিরুদ্ধে বলতে পারে যে আমি ক্লাস নেই না, এইটার মতো ন্যাক্কারজনক নোংরা কথা আর কোনোদিন আমি কথা শুনি নাই। আপনি কি আমার ক্লাসের ছাত্র? না, আমি জানি। বড় দুঃসাহস উনি। আপনি এবার আপনি কোনো কথা বলবেন না। আপনি কোনো কথা বলবেন না, আপনি কোনো কথা বলবেন না। এখানে আজকে অন্য কোনো প্রসঙ্গ উঠবে না। উনার কি শোনেন, you be quiet and I have to answer this না। এটা যদি আপনি না করেন আমি টেলিভিশনে এখান থেকে উঠে যাব, উনাকে স্টপ করতে হবে। আমরা একটু ব্যক্তিগত আলাপের বাইরে কথা বলতে পারি। আমরা রাজনীতি এই যে আপনি বললেন এআই ছবির ব্যাপার যেটা বললেন, আমি একটা কথা বলি, এখানে আমাকে কথা বলতে দিতে হবে। ভোট একদিকে যেমন দর্শকদের জন্য, সাধারণ মানুষের জন্য, ভোটারদের জন্য যেমন উৎসব, অপরদিকে এই ভোট কিন্তু এক ধরনের যুদ্ধ। সেই যুদ্ধ প্রার্থীদের মধ্যে, প্রার্থীদের কর্মীদের মধ্যে, অনেক ক্ষেত্রে তার সমর্থকদের মধ্যেও। কোনো ধরনের সশস্ত্র বা এ ধরনের সশস্ত্র ধরনের কোনো যুদ্ধ না হলেও এই যুদ্ধটা আসলে কথার যুদ্ধ, এই যুদ্ধটা বাক যুদ্ধ। সেই যুদ্ধ কখনো না কখনো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, আবার কখনো তা গড়াইয়ের সমালোচনায়, কাদা ছোড়াছড়িতে। আর তাই আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আজ আমাদের আলোচনার বিষয় ভোটের মাঠে কঠাল লড়াই। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আজকে আমাদের সঙ্গে বরাবরের মতোই দুজন অতিথি রয়েছেন। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব ও সদস্য এনসিপি মিডিয়া সেল। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবার জন্য। আমরা দেখতে পেয়েছি গেল 15 দিন ধরে প্রার্থীরা তাদের প্রচারণা করে যাচ্ছেন সারা দেশ জুড়ে। তাদের যে আমেজ এবং একই সঙ্গে দেশ জুড়ে যে ভোটের একটা উৎসব আমেজ তৈরি হয়েছে, সেই জায়গাগুলো আমরা দেখেছি। পক্ষান্তরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সহিংসতা, একে অন্যের কর্মীকে মারধর, নিজেদের একে অন্যের পোস্টার ব্যানার সেগুলোকে ছিঁড়ে ফেলা, খুলে ফেলা, এই ধরনের নানা ধরনের অভিযোগও পেয়েছি এবং আরও কিছু বড় সহিংসতার অভিযোগও রয়েছে। কিন্তু আমরা শুরুর দিকে একটু যেতে চাই। 12 তারিখ নির্বাচন হলে দায়িত্ব হস্তান্তর হতে আসলে 17 বা 18 তারিখ অবধি যেতে পারে, এরকমটি বলা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে। আমি একটু নাহরিন ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু বলবেন যে দায়িত্ব হস্তান্তর করতে 17-18 তারিখ পর্যন্ত কেন যেতে হবে? আসলে ধন্যবাদ। 17-18 তারিখ আপনি বলছেন, 17-18 তারিখ আবার আমি কয়েক জায়গায় ডক্টর আলী রিয়াজের একটা মন্তব্য দেখলাম, আই ডোন্ট নো এটা ফটো কার্ড কিনা বা কিছু। উনি বলেছেন যে যদি ভোট জয়ী হয় তাহলে হয়তো আরও কিছু মাস লাগবে। আমরা আসলে এখনও কিছু জানি না। তো অ্যাকচুয়ালি ইলেকশনের 17-18 তারিখ, তো এটা আপনি বলছেন দায়িত্ব হস্তান্তর, তার আগেই ইলেকশনের রেজাল্টটা দিতে যে একটু বিলম্ব হবে, এটা তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রেজাল্টটা দিতে একটু দেরি হবে, বিকজ ভোট আছে না ভোট আছে এইসব বিষয়। তবে আমার কাছে মনে হয় যে যতটা সময় লাগবে ততটা প্রেডিক্ট করে বলাই যেত আসলে। এখন সায়েন্স এমন জায়গায় গেছে, একটা প্রেডিকশন করতেই পারে। তবে এটা ঠিক যে যত কালক্ষেপণ হবে রেজাল্ট দিতে, তত কিন্তু জনমনে এক ধরনের প্রশ্ন তৈরি হবে এবং সেই প্রশ্নটা আসলে কোন জায়গায় যায় সেটা আসলে খুব দেখার বিষয়, আমার কাছে এটা মনে হয়। তো ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। জয়নাল আবেদিন শিশির, আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন। 12 তারিখে নির্বাচন হলে সেই দায়িত্ব হস্তান্তর করতে 17 বা 18 তারিখ পর্যন্ত কেন আসলে মানুষকে অপেক্ষা করতে হবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচককে। দেখেন, সরকার ঘোষণা দিয়েছে 18 তারিখ ক্ষমতা হস্তান্তর করবে, এর ব্যাখ্যাও সরকার দিয়েছে কেন করবে। তো উনি যেটা বললেন যে জনমনে সন্দেহ, প্রশ্ন, ওই জায়গা থেকে যদি শুরু করি, দেখেন আমরা যে জিনিসটি বারবার বলে আসছি যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, পুরাতন এস্টাবলিশমেন্ট বিএনপির পক্ষে কাজ করছে এবং তারা চাচ্ছে 2008 সালের মতো করে একটি ক্ষমতা হস্তান্তরের পাতানো ইলেকশন করার জন্য। মূলত তারা বাংলাদেশে কোনো ইলেকশন চায় না, যে অর্থে ফেয়ার ইলেকশন সেটি তারা চায় না। এই এস্টাবলিশমেন্ট এত শক্তিশালী, আপনি দেখেন, আপনার স্মরণ থাকার কথা, তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, ওনার বাসার সামনে দুজন লোক হেঁটে যাচ্ছিলেন,
ওই দুজন লোককে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করা হয়েছে, পরে জানা গেল যে তারা গোয়েন্দা সংস্থার লোক। তাদের জামিন হয়েছে কিনা এখন পর্যন্ত আমার জানা নাই। সন্দেহভাজন দুজন লোককে বাসার সামনে হাঁটার জন্য গ্রেপ্তার করে যেই দেশের প্রশাসন, অপরদিকে প্রকাশ্যে নারীদের উপরে বাংলাদেশের 10-12টি জায়গায় হামলা হয়েছে, অন ক্যামেরায় হামলা হয়েছে, মারধর করা হয়েছে এবং রাজনৈতিক নারী কর্মীদেরকে কাপড় টেনে খুলে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কোথাও কি আপনি গ্রেপ্তার দেখতে পেয়েছেন, শাস্তি দেখতে পেয়েছেন? এই প্রশাসন, একই প্রশাসন, ট্রিটমেন্ট কেমন দেখেন। এখন আমরা বারবার বলি এগুলো উড়িয়ে দেওয়া হয়, বলা হচ্ছে যে আমরা মানে আমাদের রাজনৈতিক বন্ধুদের প্রতি বিদ্বেষ ছড়াই। আপনি দেখেন তারেক রহমান আসার পরে দেশের প্রশাসন কিভাবে বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে, বিএনপির মানে জিয়া ফ্যামিলিকে নিরাপত্তা দিচ্ছে। আজকেও জোবাইদা রহমান সাহেবের কোথাও যাচ্ছিলেন, ওনার যে প্রোটোকল, ভয়াবহ ব্যাপার। এটা মেইন স্ট্রিম গণমাধ্যমের সাংবাদিকদের গাড়ি বহর আটকে দিয়েছে জোবাইদা রহমান কি প্রোটোকল দেওয়ার জন্য। এখন আপনি কিভাবে মনে করবেন যে এখানে ফেয়ার গেম হচ্ছে? আমরা যে প্রশ্নটি যেটা করলাম, 2008 সালে যে মানে পুরাতন এস্টাবলিশমেন্ট, যেটা আওয়ামী লীগ ছিল, জনমনে যে এখন প্রশ্নটা যে এই আওয়ামী লীগের পুরাতন এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়া, বিএনপি এবং ইসি মিলে একটা ক্ষমতা হস্তান্তর প্রায় তারা করছে এবং তাদের একটা যৌথ প্রযোজনা হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে না দেয়া। আপনি দেখেন, যদি ইসি যদি সক্ষম, স্বাধীন হতেন এবং নিরপেক্ষ হতেন, তার একজন প্রার্থী ঢাকা 8-এর শরীফ ওসমান হাদি, তাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে, খুনিদের গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতায় নিয়ে আসা হয় নাই। শেরপুরে জামাত নেতাকে হত্যা করা হয়েছে, হত্যাকারীদেরকে জামিন দিয়ে দিচ্ছে এদেশের আদালত। এই দেশের আদালত বিএনপির কথা মতো ছাত্রদের ভোটাধিকার হরণ করছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। এই দেশের আদালত, অনেকে মনে করবে আমার এই কথা আদালত অবমাননা হচ্ছে, হোক আদালত অবমাননা, আমি জেল খাটতে রাজি আছি। যে জুলাই যোদ্ধারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছে, একটি নির্বাচনের ব্যবস্থা করে দিচ্ছে, ওই জুলাই যোদ্ধারা যারা ছাত্ররা, তাদের ভোটাধিকার হরণ করছে বিএনপি। এবং বিএনপি কিভাবে আসলে তাদের ভোটাধিকার হরণ করবে? বিএনপি শিক্ষকরা ওই জায়গায় নোংরামো করেছে, তারা দায়িত্ব পালন করবে না। সাস্ট্র ইলেকশনে বিএনপি বিরুদ্ধে আইনজীবীরা আদালতে মামলা করেছে, ছাত্রদল আদালতে মব করেছে, ইসির সামনে মব করেছে। এই হচ্ছে, আর বিএনপির দলকানা বিচারপতিরা, এখন তো আমার বলতে হয়, যারা বিগত 17 বছর বিচারপতি লিগ করেছেন, তাদেরকে বিচারপতি বলা যায় না, অনেকে আছে করাপ্টেড। যদি দেশের কোনো আইন থাকে, আসলে বিচারপতিদের বিচারটা কিভাবে করা উচিত, এটা নিয়ে আসলে আমাদের গবেষণা করা উচিত। এই বিচারপতি লীগ যারা আছেন, তারা এখন বিএনপি হয়ে কাজ করছেন, তাদের এই এস্টাবলিশমেন্টটা, তারা এই কাজটা করলেন। আচ্ছা, আমরা আপনাদের প্রশ্নটিকে সাথে রেখে একটু সামনের দিকে আগে, যেহেতু আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ভোটের মাঠে কথা লড়াই। নারিন খান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা একটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা ইঙ্গিত পেয়েছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যেই দিন থেকে প্রচার প্রচারণা শুরু হলো, সেদিন থেকেই একেবারে দলীয় প্রধান থেকে শুরু করে দলের নেতাকর্মী এবং একই সঙ্গে বিভিন্ন প্রার্থীরা একে অন্যের সমালোচনায় এবং কাদা ছোড়াছুড়িতে এত বেশি ব্যস্ত হয়ে পড়লেন, আমরা কি আসলে সেই ধীরে ধীরে পুরনো রাজনীতির খেলায় ফিরে যাচ্ছি কিনা? আর সেই নতুন দলের প্রতিনিধি তো আমার পাশে বসে আছেন। এতক্ষণ আমি খুব মনোযোগ দিয়ে ওনার বক্তব্য শুনলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত তারেক রহমান। হ্যাঁ, মানে এইটাই যদি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত হয়, এবং আপনি দেখেছেন এই নতুন বন্দোবস্তের পরিণতিটা কি। উনি বলেছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, চুকেই তো মনে হয় পড়েছে, কারণ ওনারা যাদের সাথে জোট করেছেন, তারা ব্যালট বানাচ্ছেন, সিল বানাচ্ছেন, তাদেরকে ধরে ফেলছেন, তাহলে তো মনে হয় প্রশাসন বিএনপির দিকেই ঝুঁকে পড়েছে। উনি এত কথা বললেন, উনি এই যে ব্যালট সহ, সিল সহ ধরা পড়লেন, এটা নিয়ে কিন্তু উনার জোট, উনি একটি কথা বললেন না। তার মানে পক্ষপাতিত্ব কাকে বলে আপনি দেখেন। তারপর উনি একটা বলেছেন যে বিএনপি ইলেকশন চায় না, একবার বলেছেন। আচ্ছা, বিএনপি তো মনে হয় একমাত্র দল যারা নাকি জুলাইয়ের 5ই আগস্টের পর থেকে সবার আগে ইলেকশন চেয়েছে, এবং আমরা যারা তখন ইলেকশন নিয়ে কথা বলতাম, আমরা তখন স্বৈরাচারের দোসর হয়ে গিয়েছিলাম। তখন তারা অনেক নতুন বুলি দিয়েছেন, তারা বলেছেন যে সংস্কার লাগবে, আগে সংস্কার পরে ইলেকশন। দেখেন, বিএনপি যদি এত খারাপ দলই হয়,
অনেক তো মানে এটা তো সত্য তথ্য না যে এনসিপি বিএনপির সাথে যুক্ত হওয়ার জন্য, জোটে যাওয়ার জন্য অজস্র চেষ্টা করেছে। তাদের অনেক নেতারা বের হয়ে এসে বলেছেন, এটা আপনারাও জানেন। আমরা দিনের বেলা টক শোতে রাত 11টা পর্যন্ত বিএনপির নামে আপনি বদনাম করবেন, রাতের বেলা জোট করার জন্য বিএনপির ঘরে গেছেন, এটা সবাই জানে, এটা তো নতুন কোনো কিছু না। তারপরে যেটা হচ্ছে যে উনি নারীদের কাছে হামলা করার কথা বলেছেন। একটা অভিজ্ঞতার কথা আমি বলি, গত পরশুদিন আমি একটি কথা মিডিয়াতে বলেছিলাম যে একটি রাজনৈতিক দল অলওয়েজ কেন মা এবং বোন বলবে, এটা জেন্ডার পলিটিক্সে বলা কখনোই উচিত না। আপনি জানেন কি পরিমাণ সাইবার বুলিং এর শিকার এই মুহূর্তে আমি হচ্ছি, কি পরিমাণ, কম করে হলো 500 ইমেল আমার কাছে এসেছে এবং জাকসু থেকে চিঠি দেওয়া হয়েছে যে আমার অনেক বক্তব্যের জন্য আমাকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, তারপরে ওনারা আরো যে কথাগুলো বলেন, দেখেন কষ্টটা লাগে কি, একটা নিরাপত্তা নিয়ে কথা বলা হয় জিয়া পরিবারের, তাই না, সব সময় উনিও বললেন ওনারা একই রকম নিরাপত্তা দাবি করেছিলেন ওনার জোট জামাতের আমিরের। তারেক রহমান বলেছে ওনার থেকে 3 ডাবল দেওয়া হয়। দেখেন তারেক রহমানের যে নিরাপত্তাটা আপনারা দেখেন, আপনারা দেখেছেন লেখা থাকে সিএসএফ। সিএসএফ কি সরকারের? উনি কি জানেন সিএসএফ কি? সিএসএফ হচ্ছে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স, এটা বিএনপির নিজস্ব ফোর্স। তো আপনারা নিজস্ব ফোর্স দিয়ে আপনারা সিকিউরিটি দেন, তাতে তো কোনো অসুবিধা নাই। ধরেন আপনাকে একজন সন্দেহভাজন হলে আপনি ধরতে পারবেন না তাকে। ওসমান হাদির মৃত্যুর সাথে কি এটা কখনো সম্পর্কিত? ওসমান হাদির মৃত্যুর বিচার কি বিএনপি চায় নাই? উনি ওসমান হাদির বিচারের সাথে মিলে ওই কাকে সন্দেহজনক মনে হলো তাকে গ্রেপ্তারকে এক দরে দেখছেন। আসলে হয়েছে যতদিন পর্যন্ত তারেক রহমান দেশে আসে নাই, প্রত্যেকটা টকশোতে বলতে হতো তারেক রহমান কেন দেশে আসে না। যখন বেচারা দেশে চলে আসলেন, এরপরে হচ্ছে ওনাকে কেন সিকিউরিটি দেওয়া হয়। দেখেন আপনার এই প্রোগ্রামেই একদিন প্রেস সচিব উনি মনে হয় বলেছিলেন যে এক একজনের সিকিউরিটি ডিমান্ড এক এক রকম, এটা তো আপনাকে স্বীকার করতেই হবে, তাই না? তো যেহেতু এক একজনের সিকিউরিটি ডিমান্ড এক এক রকম, সেটাই হয়েছে। এবং যে সিকিউরিটি চায় এই দেশের সরকার তাকেই সিকিউরিটি দেবে, এবং তারেক রহমান তো নিজের মুখেই বলেছে তার 3 গুণ সিকিউরিটি দিলে তার কোনো অসুবিধা নাই। তাহলে আপনারা নিজেদের সিকিউরিটি বাড়েন, কিন্তু অন্যকে নিয়ে মানে প্রতিটা কথায় আপনি সমালোচনা করেন, ঠিক আছে, কিন্তু পার্টিকুলার দেখেন এটা কিন্তু এইবার ইলেকশনের প্রচারণা একটা বিউটিফুল জিনিস ছিল। কয়েকদিন আগে পর্যন্ত দুই পক্ষের কথা বলতেন কিন্তু নাম নিতেন না। আবার শুরু হয়ে গেছে সেই আগের পলিটিক্স, পুরানো বন্দোবস্ত, যে নাম ধরে ধরে ক্রিটিসাইজ করা। জয়নাল আবদিন শিশির, আপনাকে দিয়ে শুরু করে আপনার জন্য প্রশ্ন ছিল, আমরা রাজনৈতিক দলগুলোর কাছে সমালোচনা মুক্ত একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আভাস পেয়েছিলাম, ইঙ্গিত পেয়েছিলাম। তো সেটি হঠাৎ করে নির্বাচনী প্রচারণার জায়গায় এসে কেন সেই জায়গাটা অন্যরকম হয়ে গেল? কেন সমালোচনার কাদা ছোড়াছুড়ি শুরু হলো? দেখেন, উনি একটা কথা বললেন যে আমরা তারেক রহমান করি সারাদিন, পুরাতন বন্দোবস্তর মতো করি আমরা, বা আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে উনি মিন করেছেন, যারা ওনাকে ফোনে মেলে হুমকি ধুমকি দিচ্ছে, ক্ষমা চাইতে বলছে, এবং ওনার একটি মন্তব্য যে মা বোন বলাটা ঠিক না। দেখেন এই ব্যাপারে তারেক রহমান সাহেব আজকে বক্তব্যও এক জায়গায় বলেছেন মা এবং বোনেরা, এটা উনিও আজকে বক্তব্য বলেছেন। এই ব্যাপারে আমি যাব না, এগুলো ওনার ব্যাপার। আর উনি জাকসু নিয়ে একটা কথা বলেছেন, আমি চাইছিলাম না আজকে এই জায়গায় জাকসু কোনো আলোচনাটা নিয়ে আসুক। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ইলেকশন হয় তখন ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি ইলেকশন বন্ধ করে দিয়েছেন 1.5 ঘন্টা, অনধিকার চর্চা করেছেন, অথচ উনি নির্বাচন কমিশনের দায়িত্বও ছিলেন না। উনি ইলেকশন বন্ধ করার কোনো এখতিয়ার ওনার ছিল না। উনি ছিলেন একজন মনিটরিং মানে বোর্ডের সদস্য, 21 সদস্যের একজন। উনি এখতিয়ার বহির্ভূতভাবে ইলেকশন বন্ধ করে দিয়েছে, ছাত্রদের ভোটাধিকার হরণ করেছে। এই বিএনপিপন্থী শিক্ষকের মধ্যে উনিও একজন। যেমন এইভাবে সিলেটেরটা একদম মানে পুরোটাই বন্ধ করে দিচ্ছে, জাহাঙ্গীরনগরটা চেষ্টা করছিল বন্ধ করে দেওয়ার জন্য। আর ইলেকশন বন্ধ করার আগের রাতে ওনারা তারেক রহমান সাহেবের সাথে একটা গুগল মিটিং করেছে, জুম মিটিং করেছে। ওই মিটিংয়ের ছবি আমরা আমাদের হাতে আসছে, আমরা প্রমাণ পাইছি। ওই ছবিগুলো ওনারা বলতে পারেন এগুলো মিথ্যা, ফরেনসিক, ফেক, ডিপ ফেক বলতে পারেন, ওনাদের এটা অধিকার আছে, বলুক। কিন্তু আমাদের কাছে তো প্রমাণ আছে। এখন তারেক রহমান কেন করি? তারেক রহমান যে সিলেটের নির্বাচন বন্ধ করাইছে, জাহাঙ্গীরনগর বন্ধ করাইছে, এটা প্রমাণ। এই হচ্ছে প্রমাণ এক। দ্বিতীয়ত হচ্ছে উনি বলছেন যে মানে ওনার ক্ষমা চাওয়ার ব্যাপারে, উনি যদি অপতথ্য ছড়ান এটা ক্ষমা চাইবেন না? উনি যদি গুজব ছড়ান, উনি তো বিএনপির গুজব ছেলের যে পরিমাণ মানে তথ্য উনি ছড়ান, উনি তো একজন শিক্ষক মানুষ, ওনার কাছে তো আমরা প্রত্যাশা করি না। উনি বললেন পাবনার জামাত নেতা বলেছে আওয়ামী লীগ নেতাদের বউর উপরে তাদের হক আছে। আমি বলি নাই, ফটো কার্ড বলেছে, আমি বলি নাই। আপনি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইটস নট। আপনি সময় আপনি বলেন, আপনি সময় একটু বলেন প্লিজ আপনি আমার থেকে আপনি 1 মিনিট সময় বাড়াই দিব, আপনি সময় আপনি বলেন। আপনি এরকম মারমুখী কথা বলেন না। আমার থেকে 1 মিনিট সময় আপনি নিয়েন, আপনি সময় বলেন। 1 মিনিট সময় দরকার, তাহলে আমাকে কথা বলতে দেন, আর না হলে মানে প্রোগ্রাম বন্ধ করতে হবে।
আমাকে কথা বলতে দিতে হবে। আচ্ছা, আমরা 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 কথা শেষ করি। উনি ঠিক আছে। যখন ওই যে অপতথ্য ছড়াইলেন এর জন্য কি ওনার ক্ষমা চাওয়া উচিত কি না আমি ওনাকে বলবো না, জাতির বিবেকের কাছে প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে এই যে ওনার বিরুদ্ধে এখন জাকসু যদি মানে কোনো মানে অভিযোগ গঠন করে এটা তদন্ত করতে হবে না। ওনার আজকে ওনার সাথে আমার ইস্যু হবে, আমি আপনাদের ফটোকার্ডটা ফেসবুকে শেয়ার করলাম, মেসেঞ্জার আমার ভেসে গেছে। উনি একটা ইউনিভার্সিটিতে পড়ায়, একটা ইউনিভার্সিটিতে যদি ফুল কোর্সে 36টা ক্লাস নেওয়া লাগে, উনি ক্লাসগুলো নেয় না, কোনো আচ্ছা, ক্লাস আমরা ক্লাস আসলে ব্যক্তিগত আলোচনার বাইরে কথা বলতে পারি না, জনাব আবেদিন। আপনি শুনেন, আমার এখন মনে হয় উনি কি যদি ক্লাস প্রথম পর্যায়ে না উনি নেয়, অনেক কথা এখন বলেছেন, ওনার স্টুডেন্ট আমাদের কাছে বলে এটা কি আমাদের দোষ? আমাদের দোষ? ক্যান ইউ জাস্ট আমি কি এটার উত্তর দিতে পারি? আমার মনে হয় আপনার এটা কি আমাদের প্রশ্নগুলো খুব দোষ? ছোট ছোট আচ্ছা, আসে। এখন এগুলো আমি কি উনি অপতথ্য? প্রথমে প্রচুর কথা বলেছে, এগুলো আমাকে কি এখন বলতে অপতথ্য? হবে। আমি এখন আচ্ছা, এটার উত্তর আমরা দিব। আমরা আমরা ব্যক্তিগত হ্যাঁ, আক্রমণের না, বাইরে- ব্যক্তিগত আক্রমণ, আমাকে উনি একটু তো উত্তর দিতে হবে। বললেন যে আমরা রাতের আধারে আচ্ছা। মানে বিএনপির সাথে মিটিং করি, এগুলো কোন ধরনের আক্রমণ? আচ্ছা, তাহলে ওনাকে দেখা তো। আপনি একটু এক কথা শেষ তাহলে করুন, আমি কোনো তারপর আমরা- দিনের আধারে উনি যে মানে এত উত্তেজিত ক্লাস হয়ে না এত নিয়ে জোরে যে কথা উনি এই যে আপনাকে এটা প্রমাণ করতে হবে, 36টা না হলে আমি ক্লাসের মানহানির ব্যাপারটা আপনি মামলা দিচ্ছেন। করব আপনার বিরুদ্ধে। মামলা করেন। আপনার বিরুদ্ধে মানহানির আপনি মামলা করব। বাংলাদেশের আমি কি যত এখন প্রশ্ন কথা থাকে বলতে আমি পারি? মামলা করেন, আচ্ছা, কোনো আমরা- সমস্যা নাই। আপনি মামলা হামলা এগুলো ভয় আমাদের দেখায় না, হাসিনা দেখাইছে। 36টা ক্লাসের আপনি আচ্ছা, বেতন আমার মনে নিচ্ছেন। হয় আমাকে একটু কথা বলতে আচ্ছা, দাও। 36টা ক্লাসের আপনি বেতন নিচ্ছেন, আপনি যদি 36টা কত ক্লাস বড় না নেন, খারাপ, তাহলে বেতন মানে না ঠিক এই আছে? ধরনের কথা কিভাবে সে মিডিয়াতে না, বলে? আপনি কেন আপনি ক্লাস শিশির, আমি নিচ্ছেন কি না? বলতে আচ্ছা, পারি এখন? জনাব আবেদিন, আমি কি একটু বলতে পারি? নারিল ইসলামের আচ্ছা, কথা শুনবো। প্রথম কথা হচ্ছে উনাকে এটা প্রমাণ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি 21 বছর ধরে চাকরি করি, কোন ছাত্র ছাত্রী যদি আমার বিরুদ্ধে বলতে পারে যে আমি ক্লাস নেই না, এইটার মতো ন্যাক্কারজনক নোংরা কথা আর কোনোদিন আমি কোথাও আপনি শুনি ক্লাস নাই। নেন না? আপনি কি আমার ক্লাসের ছাত্র? না, আমি কত বড় জানি। দুঃসাহস উনি! আপনি এবার আপনি কোনো আমি কথা সত্য বলবেন না, প্রকাশ করতেছি। আপনি কোনো কথা বলবেন না, হ্যাঁ, বলেন, আপনি বলেন, কোনো কথা বলবেন বলেন, না। বলেন। এই কথাটা আমি আজকে জনগণের সামনে বললাম। আমার ছাত্রছাত্রী আছে এবং আমি একটা প্রোগ্রামের কোঅর্ডিনেটর, আমি ওইটা চেয়ারম্যান, যেটা শুক্রবারে হয়। আপনারা আমার সম্পর্কে এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ক্লাস না নেওয়া, কোনো দুর্নীতি করা, কোনো ধরনের কোনো কমপ্লেইন আমার 21 বছরের জীবনে নাই। আমি বুঝতে পারলাম না উনি এই তথ্য কোথায় পেয়েছে, এবং এটা আমি জাতির কাছে বলছি, উনাকে এটা প্রমাণ করতে হবে। এটা যদি আপনি আমার চেয়ারম্যান, উনার ইমেল অ্যাড্রেস আপনাকে দিচ্ছে, আপনি চেয়ারম্যানকে লিখবেন। এটার উত্তর যদি আপনি আমাকে না দিতে পারেন, আপনাকে এই জাতির কাছে এসে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে? মামলা করে, এখন আমার বিরুদ্ধে চাইলে আপনি মামলা এবার করতে থামেন, পারেন। আপনি এবার থামেন। এবার আমাকে আরো কিছু কথা বলতে হবে। জাকসু ইলেকশন নিয়ে কথা উঠেছে। জাকসু ইলেকশনে একটা ছবি উনি দেখিয়েছেন। এটা জাকসু ইলেকশন হয়েছে 11 তারিখ। এই ছবিটা হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখের ঘটনা। 5 তারিখে এইটার যদি ডেট যদি উল্টাপাল্টা হয়, আপনি আগের রাত বলেছেন, তাতেও আপনাকে ক্ষমা চাইতে হবে। জাতীয়তাবাদী দলের শিক্ষকদের সাথে তারেক রহমানের একটা মিটিং ছিল, এবং এটা এমন কোনো লুকায়িত মিটিং না যেটা সিআইডি পুলিশ এই ছবি বের করেছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্বের একজন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট, তার নাম সাব্বির হোসেন, তিনি তার ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন সেপ্টেম্বরের 5 তারিখ। এটা আপনারা দেখবেন। জাতির সামনে এত বড় মিথ্যা কথা উনি বলতে পারে না। এরপরে জাকসু ইলেকশন নিয়ে, তাহলে এই প্রসঙ্গটা ওঠাতে অনেক ভালো হয়েছে, আমি কিছু উত্তর দিচ্ছি। আমাকে যে বলেছে মিথ্যা চাইতে হওয়া, ইলেকশনের ব্যালটে কোনোদিন মুড়ি থাকে না, এটা আপনি কোনোদিন শুনেছেন? মুড়ি নাই। ইলেকশনের ব্যালটে নাম্বার নাই, শুনেছেন কোনোদিন? এটা কি হতে পারে? ইলেকশনের ব্যালট পেপার এক্সট্রা আপনি দিবেন, এটা কি হতে পারে? এই তিনটা যে তথ্য আমি দিয়েছি, এবং উনি কোন সাহসে বলে যে আমি ইলেকশন বন্ধ করা, আমি ওখানে ছিলাম, আমি আমাদের ভাইস চ্যান্সেলরকে সকাল 10টা থেকে 22 বার কল দিয়েছি এই সব দেখে, তারপর লোক এসে ইলেকশন বন্ধ করেছে। এত বড় মিথ্যাচারিতা যারা এখানে বসে করতে পারে, তাহলে আমি এখন বুঝতে পারছি যে জাকসু যে চিঠিতে দিয়েছে ক্ষমা চাইতে হবে, তার পেছনে কি আছে। তবে উনাকে আজকের অন্য প্রসঙ্গে আমি আর কোনো কথা বলবো না, যেহেতু উনি এই ধরনের কথা বলেছে। উনাকে এটা বলতে হবে ওই যে ছবিটা উনি দেখিয়েছে সেটা ইলেকশনের আগের রাতে কিনা, এবং উনাকে বলতে হবে আমি ক্লাস নেই না। এই তথ্যটি উনি দিলেন। আপনার জানা দরকার যে ডক্টর নাহরিন ইসলাম খান কি ধরনের শিক্ষক, সেটা জেনে আপনি কথা বলবেন। যার 21 বছরের শিক্ষকতার জীবনে, যার পড়াশোনা নিয়ে কোনো ধরনের কোনো তর্ক কোথাও নাই। আপনাকে আমি আমার চেয়ারম্যানের কথা বললাম, আপনি ইমেল ঘেটে তাকে লিখবেন। এটার উত্তর যদি আপনি না দিতে পারেন, আপনাকে দলীয়ভাবে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু জাকসু নির্বাচন থেকে বেরোই, যেহেতু আমাদের সামনে আসলে জাতীয় নির্বাচন আছে, সেটি আসলে খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমরা কথা বলতে চাই। নারিল ইসলাম, আপনার কাছে আসি। নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রচারে বেশি কারা এগিয়ে, নাকি অপপ্রচারে বেশি আসলে কারা এগিয়ে আছে?
অপপ্রচারে। এবং আপনি জানেন না যে একটা পার্টিকুলার দল আছে যারা বট বাহিনী কিনেছে, তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা লাখ লাখ টাকা মানে কোটি কোটি টাকা খরচ করেছে বট বাহিনীর পেছনে। সো যতটা না প্রচার ততটা তার থেকে বেশি অপপ্রচার। এবং একটা কথা সব জায়গাতেই বলি যে সোশ্যাল মিডিয়া, যেমন সোশ্যাল মিডিয়া হচ্ছে কখনোই আপনি একটা ফিল্ডে যে বা মাঠের রেজাল্টের সাথে কোনো সম্পর্ক নাই। সোশ্যাল মিডিয়াতে আপনি যা দেখেন তার বেশিরভাগ জিনিসই অপপ্রচার, অনেক কিছু হয়। যেমন উনি একটি কথাকে কোট করলেন যে আমার একটি বক্তব্য সিরাজগঞ্জের সম্পর্কে আমি বলেছি, দ্যাট ওয়াজন্ট মাই কমেন্ট, ইট ওয়াজ আই গট ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া, ইট ওয়াজ আ ফটো কার্ড। এবং আমি বলার আগে সেটা প্রায় লাখখানিক 2 সপ্তাহ ধরে শেয়ার হয়েছিল, কিন্তু কারো এগেনস্টে মামলা হয়নি, আমার এগেনস্টে হয়েছে, বিকজ আমি সেই নারী যে একজন একটা ন্যারেটিভ তৈরি করতে পারি। সো সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখি, ধরেন সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক জরিপ দেখেছি, আপনি নিজেও খুব ভালো করে জানেন যে জরিপ দিয়ে আসলে কি হয়, তাই না? বা জরিপের মোটিভ কি থাকে, ফান্ডিং কোথায় থাকে, আপনি এটাকে র্যান্ডম সিলেকশন হলো কিনা, কাদের উপরে আপনি জরিপ করেছেন। সো আমরা যারা রিসার্চ করে আমরা জানি যে জরিপের ফলাফলটাও অনেক আসলে অন্যভাবে হতে পারে। এবং আজকে যেমন ধরেন অনেকগুলো কথা হচ্ছিল, কতগুলো রাউন্ড টেবিলে আমি শুনলাম যে সোশ্যাল মিডিয়া দিয়ে এই যে যেমন ইন্ডিয়াতে কিন্তু একটা আইন হচ্ছে যে যে কোনো জিনিস যদি এআই হয় তাহলে নিচে এআই জেনারেটেড লেখা হতে হবে। আপনি দেখেছেন যে ওনারা যে দলের জোট, সেই দলের একটা নির্বাচনী ক্যাম্পেইন, একটা মিছিলে এআই দিয়ে দেখানো হয়েছে এবং একটা ছবি দেখা হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ জয়ে, দেখেছেন এগুলা? হ্যাঁ, সো এআই দিয়ে। এবং এটা কিন্তু আমি এমন না যে আমি বললাম আমার এগেনস্ট একটা কেস হয়ে যাবে, জাতীয় গণমাধ্যমে যমুনা টেলিভিশনও কিন্তু এটা নিউজ করেছে। হ্যাঁ, আমরা সো ঠিক আছে, আমরা একটু জনাবুদ্দিন শিশির আপনার কাছে একই প্রশ্ন, সোশ্যাল মিডিয়া ঘিরে, সোশ্যাল মিডিয়ার প্রচারে অপপ্রচারে কারা বেশি এগিয়ে? দেখেন, প্রফেসর নারিদ যে কথাটা বললেন একটু আগে, আমি ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। উনি বললেন যে আমি যে ওনার বিরুদ্ধে যে তথ্যগুলো দিলাম যে উনি মানে একটা ফুল কোর্সের 36টা ক্লাসের জায়গায় উনি ফুল কোর্স নেন না, উনি ফুল কোর্সগুলো নেন না, এই ব্যাপারে ওনার দ্বিমত আছে, বা ছাত্রদের অভিযোগের ব্যাপারে দ্বিমত আছে, বা উনি যে প্রফেসর হয়েছেন যেখানে আওয়ামী লীগপন্থী 2জন শিক্ষক ছিল, বশির আহমেদ, তারপর হচ্ছে ফিরোজ সাহেব, ওনাদের সহযোগিতা নিচ্ছে, এই অনেকগুলো অভিযোগ কিন্তু আসছে, এগুলো দ্বিমত আছে। যদি উনি এগুলো অস্বীকার করে আমার বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে পারে। এবং আমি যদি মিথ্যা বলে থাকি, আমি অন ক্যামেরা বলছি যে কোনো শাস্তি আমার পাওয়া উচিত। আমার মনে হয় এই মুহূর্তে এবং ওনাকে একটু আপনার বন্ধ করা উচিত। যদি এখন আমি অন্য প্রসঙ্গে যেতে চাই, এখানে অন্য শুনেন, এখানে আমি একটা কথা বলি, এখানে আজকে অন্য কোন প্রসঙ্গ উঠবে না। উনার কি শোনেন, you be quiet and I have to answer this না, এটা যদি আপনি না করেন আমি টেলিভিশনে এখান থেকে উঠে যাব, উনাকে স্টপ করতে হবে। আমরা একটু ব্যক্তিগত আলাপের বাইরে কথা বলতে পারি। এখানে আমরা রাজনীতি, এই যে আপনি বললেন এআই ছবির ব্যাপার যেটা বললেন, আমি একটা কথা বলি, এখানে আমাকে কথা বলতে দিতে হবে। ওনার সময় আমি কোনো কথা বলি নাই, ওনার সময় আমি কথা বলি নাই। এই প্রোগ্রাম আর চলবে না যদি আমি এটা স্বাধীনতা বিশ্বাস করতেছেন না। আমি যদি শুনেন, আমাকে এখানে উত্তর দিতে হবে। উনি স্বাধীনতা বিশ্বাস না করলে এখন আমার কথা বলার সময় উনি কথা বলতে, উনাকে আপনি আমার সময়টা উনাকে দিয়ে দিবেন, আমাকে এখন বলতে হবে। উনাকে আমার পরে সময়টা দিবেন, উনি তো আবার পরেও বলতে পারেন। কোনো প্রোগ্রাম করতে দিব না যদি আপনি আমাকে এই কথাগুলো না। উনি ওনার সময় নির্ভর কথা বলে গেলেন, আমি কোনো কথার উত্তর দিই নাই। আপনাকে আমি তো আমার ব্যাপারে যে উনি অভিযোগ করছেন আমি তো খন্ডাইলাম, উনি অভিযোগটাকে আমি প্রতিক্রিয়া দিব না। আচ্ছা, আমরা একটু দুইজনের কাছ থেকে আগে আমার থেকে শুনুন, আপনার কি মনে হয় না যখন উনি একটা মানে টেলিভিশনের সামনে এসে আমাকে নিয়ে কথা বলবে আমি সেটার উত্তর দিব না পাবলিকলি? আপনি চাইলে ইস্তেফা দিতে পারেন। আমি এখন এটা বলতে পারি, শুনেন, আমি নাহরিন ইসলাম খান টেলিভিশনের সামনে বলছি, আর আমি আমার প্রত্যেকটা রেজাল্ট আমি ফার্স্ট ক্লাস পাওয়া, এবং আমি যে জাহাঙ্গীরনগরে জয়েন করেছি 2005 সালে, আমি 2008-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি, তারপর আমি যখন অ্যাসোসিয়েট এবং প্রফেসর হয়েছি, কিসের বশির সাহেব কিসের কি, আই ডু নট আন্ডারস্ট্যান্ড। উনি আমাদের ডিন ছিলেন, ইভেন আমার ছাত্ররাও আমার আগে, আমি অ্যাপ্লাই করি না, আমি বিদেশে স্টাডি লিভে ছিলাম, আমার ছাত্ররা আমার পরে আমার আগে প্রফেসর হয়েছে। এবং উনি যে বললেন যে আমি ক্লাস নেই না, আমাকে জানতে হবে উনি যে এই কথাটা বলেন, আমি যদি ক্লাস না নেই সেইটার কমপ্লেইন যাবে আমার চেয়ারম্যানের কাছে, আমার বিশ্ববিদ্যালয়ে, উনার কাছে কেন কমপ্লেইন আসলো না? এটা আমাকে কথার উত্তর দিতে হবে। আমরা একদম শেষ মুহূর্তে আছি, উনার কাছে আমাকে জানতে হবে, আমাকে আপনার প্রশ্ন উত্তরটাই তার কাছ থেকে, আমার থেকে ওনারা আরেক মিনিট দেন, শেষ হলে আমরা বলেন। উফ,
আমাকে একটা জিনিস জানতে হবে, আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কি উনি, আমার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কি উনি, আমার নামে কোনো কমপ্লেইন থাকলে ওনার কাছে আসে কেন? তার মানে এটা ওনাদের সেই মেটিকুলাসলি ডিজাইনের কিছু, নিশ্চয়ই উনি বসে এই ধরনের অপতথ্য বানায় এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়ায়। এবং আমি এই মুহূর্তে বলতে চাই, উনি যে কথাগুলো বলেছে সেটা প্রমাণ করার দায়িত্ব উনার। উনি যাতে আমার ওয়েবসাইটে যে আমার প্রোফাইল দেখেন, আমি জানি না উনি কোথায় পড়াশোনা করেছেন। আপনার প্রশ্ন উত্তরটাই তার মুখ থেকে শুনি। আচ্ছা, ওনারা চাইলে আমার থেকে আরো একটু সময় দিতে পারে। না ঠিক আছে, আমরা একদম শেষ মুহূর্তে আছে জনাবুদ্দিন শিশির, আমরা ব্যক্তিগত আক্রমণ ছাড়া আমরা শুনতে চাই। আচ্ছা, তো আমি যেটা বললাম যে ওনার ব্যাপারে উনি বাকি যত স্টেটস নিতে পারে, শেষ এর গেল। এখন যে পুরাতন বন্দোবস্ত যে মানে কথাটা বললো, পুরাতন বন্দোবস্ত, দেখেন আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে একটি রাজনৈতিক আবহাওয়া, খুবই মানে স্বাস্থ্যকর একটা আবহাওয়া দেখবো আমরা। কিন্তু আমরা কি দেখলাম, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পর আমরা প্রত্যাশা করেছিলাম উনি বিএনপির হাল ধরবেন, বিএনপির দলীয় কোন দলে যে 234 জন নেতাকর্মী খুন হয়েছে এগুলো অনেক কমে যাবে, এগুলোর উনি শাস্তি ব্যবস্থা নেবেন, সারা দেশের দলীয় কোন্দলগুলো উনি কমাবেন। কিন্তু আমরা আশাহত হয়েছি। দেখেন উনি আসার পরে দলীয় কোন্দল কিন্তু আরো বেড়েছে। বিএনপির গ্রুপিংয়ের কারণে অনেকটা ভাঙনে বলতে পারেন, 79 জন বিদ্রোহী প্রার্থী ইলেকশন করছে এবং তারা নিজেদের মধ্যেও কিন্তু ভায়োলেন্স করছে। ওই যে 234 জনের যে টিআইবি রিপোর্ট অনুযায়ী যে ভায়োলেন্স, এবং মোট ভায়োলেন্সের 91% বিএনপি করছে। তো এই যে ধরেন আমরা ওনার কাছে প্রত্যাশা করছি কিছু বাস্তবায়ন হয় নাই, কিন্তু দেখেন উনি কি করলো, উনি রাজনীতির মাঠে বিষ ছেড়ে দিলেন। কি বিষ? কথার বিষ। উনি সবার আগে প্রতিপক্ষকে অ্যাটাক করলেন। কি করলেন? উনি সিলেটের সমাবেশে আমাদের জোটসঙ্গী জামাত ইসলামকে গুপ্ত বললেন, আর একটু কয়েক কিলোমিটার আগে মানে সামনে এসে নরসিংদীতে এসে বললেন জামাত কুফরি করে, শিরকি করে, এর জন্য দেশে ভূমিকম্প হয়। তারপরে উনি আপনার বরিশালের সমাবেশে কি বললেন যে জামাত হচ্ছে জালেম। আমি এখন বলি, এখন আপনি যদি প্রতিপক্ষকে এভাবে ক্রমাগতভাবে বিশুদ্ধার এবং করতে থাকেন, মিথ্যাচার করতে থাকেন, আর প্রতিপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি যদি তার একটু পলিটিক্যাল রেটরিক দেয়, তাকে আবার বেয়াদব বলছেন। উনি তো আমার অফ ক্যামেরা একটু আগে বেয়াদব বললো, তো ওনারা এটা বলতে পারবে, ওনাদের এটা অধিকার আছে। হ্যাঁ, তো এই যে ওনারা যে এই জিনিসগুলো করছে, আমরা এগুলো জনগণের উপরে ছেড়ে দিই বিচার। আবার দ্বিতীয়ত হচ্ছে দেখেন তারেক রহমান সাহেবের প্রতি আমরা, উনি বললেন যে তারেক রহমান সাহেব যে আমরা প্রপাগান্ডার উপর নির্ভর করি, আমরা মানুষকে বিভ্রান্ত করি, এআই দিয়ে ছবি দিই। দেখেন তারেক রহমান সাহেব প্রথমে উনি এসে বললেন কি আই হ্যাভ আ প্ল্যান। আমরা খুবই আশাবাদী হয়েছিলাম তারেক রহমানের একটা প্ল্যান আছে, কিন্তু আমরা কি দেখলাম, তারেক রহমান দেখেন। আচ্ছা, আমরা একদম শেষ মুহূর্তে একটু এক কথায় শেষ করতে হবে, আমরা শেষ করব। এক সেন্টেন্স বলে দিই। উনি কি বললেন তারেক রহমান সাহেব? উনি তিস্তায় গেলেন, উনি তিস্তা ব্যারেজ করে দিবেন, যেটা 90 সালে করা হয়ে গেছে অলরেডি। উনি যশোর গেলেন, যশোর বন্ধ চিনিকল চালু করবেন, এখানে চিনিকল নাই। উনি ফরিদপুরে গেলেন, সয়াবিন তেলের এখানে মানে ফ্যাক্টরি করে দিবেন, অত ফরিদপুরে সয়াবিন উৎপাদন হয় না। এই যে ওনার প্ল্যান, এগুলো তো প্ল্যান না, মূলত হচ্ছে এই যে টিসিবি অলরেডি স্মার্ট, আমাদের এক স্মার্ট ফ্যামিলি কার্ড 1 কোটি দিচ্ছে। আমার সময় একদম শেষ, আমার সময় শেষ, আমাকে শেষ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ।